প্রায় ৩ দশক পর ডাকসু নির্বাচনের ভোট সোমবার, সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের সময় বাড়ানোর দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও। ৭৮টি উপজেলায় ঢিমে তালে ভোট গ্রহণ, গণনার পর চলছে ফল ঘোষণা। বিক্ষিপ্ত ঘটনায় ২৮ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘন, মন্তব্য ফখরুলের। বিভ্রান্ত না করার আহ্বান সরকারের। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সস, আচার, বিক্রি হয় দেশি বিদেশি ব্র্যান্ডের নামে। হিমাগারে অভিযানে মিলল পচা মাছ ও মাংস। এবং ইথিওপিয়া থেকে কেনিয়া যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে ৩৩ দেশের ১৫৭ আরোহীর মৃত্যু, নিহতদের ৪ জন ভারতীয় নাগরিক। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। প্রায় ৩ দশক পর হতে যাওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন শিক্ষার্থীরা। রোববার বিকালের মধ্যেই প্রত্যেক হলে পৌঁছে দেওয়া হয় ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনের সব সরঞ্জাম। হলগুলোতে বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয়েছে বুথ। বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য রাখা হয়েছে আলাদা বুথ। একজন শিক্ষার্থী ডাকসুতে 25টি এবং হল সংসদে 13টি ভোট দিতে পারবেন। কি প্রক্রিয়ায় ভোট দিতে হবে তা ব্যাখ্যা করলেন মহসিন হলের প্রাধ্যক্ষ। ডাকসুর জন্য আমরা 3টি ব্যালট পেপার দিব, যেহেতু আমাদের অনেক প্রার্থীর সংখ্যা অনেক বেশি। আর হল সংসদের জন্য একটি ব্যালট পেপার দেবো। আমাদের 6টা থেকে 2টা পর্যন্ত একটানা ভোট চলবে। এর মধ্যে আমাদের প্রিমিজের ভিতরে যদি 2টার পরেও যদি আমাদের কোনো ভোটার থাকে, আমরা তাদেরও ভোট গ্রহণ করবো। সেটা রাত্রে 8টাও বাজে, 10টাও বাজে, আমরা একটানা ভোট চালিয়ে যাব। সন্ধ্যা 6টা থেকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। যান চলাচলও নিয়ন্ত্রণ করছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম। সঙ্গে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সতর্ক করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে কেউ যদি কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা এই শৃঙ্খলাকে অবনতি করার চেষ্টা করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিরাপত্তা বাহিনী, অল ইন্টেলিজেন্স কাজ করছে। আমরাও ডাকসু নির্বাচনকে সুন্দর করার জন্য যে ধরনের পদক্ষেপ আমরা নেব। এদিকে নির্বাচন ঘিরে আগ্রহের কমতি নেই ভোটারদের মাঝে। আবাসন সংকট, সুপেয় পানির সংকট, মানসম্মত খাবারের সংকট এবং আশেপাশের বিভিন্ন আরো নানাবিধ সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা যোগ্য প্রার্থীকেই চাচ্ছি। নির্বাচনটা যেন ভালো হয় সেটাই আমরা সবাই চাই, যেন সুষ্ঠু হয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তবে আমরা যেটা দেখতে পারবো যে ছাত্রদের দাবি দাওয়াগুলো আরো বেশি হচ্ছে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আরো বেশি ছাত্রবান্ধব হয়ে উঠবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিছু না কিছু সমস্যা থেকে যায়, যেগুলা স্টুডেন্ট ইউনিয়ন থাকলে সেগুলো সলভ করা পসিবল। ভোট গ্রহণ শেষ হলে ওএমআর পদ্ধতিতে গণনা করে দ্রুত সময়ের মধ্যে ফল ঘোষণা করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বচ্ছ ব্যালট বাক্স, ভোটের সময় বাড়ানো সহ বিভিন্ন দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বাম ছাত্রজোট, ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে লিখিত দাবি উত্থাপন করেন ছাত্রলীগ ছাড়া অন্য সব প্রার্থী। পরে সাংবাদিকদের তারা বলে, নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু ভোট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ নিয়ে কথা বলতে রাজি হননি উপাচার্য। প্রশাসন যে ধরনের পদ্ধতিতে এগোচ্ছে, যে ধরনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, সেখানে ভোটারদের মধ্যে এখন পর্যন্ত ভয় শঙ্কা কোনোটাই কাটেনি। ভোট গ্রহণের সময় আরো 4 ঘন্টা বাড়াতে হবে। নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রের সকল তথ্য সংগ্রহের অবাধ সুযোগ হবে। ভোট কেন্দ্রে ভোটারদের আসতে নিরুৎসাহিত প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনে যদি একটি ছাত্র ভোট দিতে তাদের কোনো সমস্যা হয় বা একটি ভোটও যদি আগের রাতে দেয়া হয়, এইটা আমরা সবাই মিলে একত্রিতভাবে রুখে দাঁড়াবো। উপজেলা নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনের প্রথম দফায় ৭৮ উপজেলায় অনুষ্ঠিত হলো ভোট গ্রহণ। কেন্দ্রভিত্তিক ভোট গণনার পর চলছে ফল ঘোষণা। এরই মধ্যে ঘোষিত বেশ কয়েকটি উপজেলা নির্বাচনে বেসরকারি ফলে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী।
হয়েছেন। এছাড়া কয়েকটিতে স্বতন্ত্র প্রার্থীও জয় পেয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দেশের ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ হয়। ৫,৮৪৭টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১,৪২,৪৮,৮৫০ জন। কারচুপি ও বিশৃঙ্খলার অভিযোগে ২৮টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। ৭৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। রোববার বিকেলে ইসি সচিবালয়ে ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেন, অনিয়মের কারণে ২৮ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ৭৮টি উপজেলার মধ্যে ৫,৮৪৭টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ২৮টি কেন্দ্রে বিভিন্ন অনিয়মের কারণে কেন্দ্রগুলো বাতিল করা হয়েছে। ভোটারদের উপস্থিতির ব্যাপারে আমরা যতটুকু জেনেছি যে মোটামুটি সন্তোষজনক এবং শতকরা হারগুলো কিন্তু আমাদের কাছে এখনো সেভাবে তথ্যটা আসেনি। প্রবাসী সময়ে আরও থাকছে। প্রস্তুতি থাকার পরও বর্ষার আগে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না, কিছু এনজিও বুঝলেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক। বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডেবের নেতারা জানিয়েছেন, বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে ইচ্ছুক। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনার জন্য রোববার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার এলাকায়। প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। একই রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঘিরে। কেবিন ব্লকের ৬২২ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয় বেগম জিয়ার জন্য, কিন্তু বেলা ১টার কিছু আগে প্রত্যাহার করে নেওয়া হয় হাসপাতাল ঘিরে বাড়তি নিরাপত্তা। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসপাতালের পরিচালক, জানান আসছেন না বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল, তো উনি আজকে আসবেন না। আমরা এখানে ওনাকে যে কোনো সময় আসলে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তারা বলছেন যে উনি অসুস্থ, আপনাদের বঙ্গবন্ধুতে উনি ভর্তি হবেন, সেই অনুযায়ী আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এখন আমাদের কাছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে উনি আজকে আসবেন। বিএনপি চিকিৎসক সংগঠন ড্যাবের আহ্বায়ক জানান, বেগম জিয়া খুবই অসুস্থ, তিনি বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে চিকিৎসা নিতে চান। ওনার যে ইচ্ছা এবং বেশ কিছুদিন আগে যে বিশেষজ্ঞ টিম গেছিল ডক্টর প্রফেসর AFM সিদ্দিকীর নেতৃত্বে, ওনারাও কিন্তু স্পষ্টভাবে বলছিল যে ওনাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে, কারণ ইউনাইটেড হাসপাতালে উনি সবসময় চিকিৎসা নিয়ে থাকেন। উনি বিশেষত একটা হসপিটালে গেলে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে বাংলাদেশের সেরা চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড, সুন্দর একটি মেডিকেল বোর্ড করে তার মাধ্যমে উনি চিকিৎসা নিতে চাচ্ছেন বলে আমি মনে করছি। গেল সপ্তাহে বেগম জিয়ার সুচিকিৎসার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির ৬ জন নেতা। কারাগারে যাওয়ার পর এর আগেও বিভিন্ন সময় বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসা সেবা দেওয়া হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি সোজা হয়ে বসতে পারছেন না। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, অসুস্থ বেগম জিয়াকে কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ। তিনি এত অসুস্থ যে তিনি এখন সোজা হয়ে বসতে পারেন না। তাকে আলাদা সাহায্য দরকার হয়, যারা তাকে বিছানা থেকে তুলতে হয়। একটা সলিটারি নির্জন একটা কারাগারে তাকে রাখা হয়েছে, যেটা মানব অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান তিনি।
বহু আগে থেকে তার হাঁটুর ব্যথা, এই হাঁটুর ব্যথা নিয়েই তিনি 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি 2 বার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এটি কোনো নতুন অসুখ নয়। এরপরও বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডক্টর আবু নাসর রিজভী এই তথ্য জানান। তিনি আরও জানান, ওবায়দুল কাদের চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। কার্ডিওসার্জন ডক্টর সেবাস্টিন কুমার সামি এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই আব্দুল কাদের মির্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা দাস গাঙ্গুলি। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা সামাল দিতে ঢাকার পাশে থাকবে দিল্লি। ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা প্রসঙ্গে রিভা গাঙ্গুলি বলেন, সহযোগিতার আরও নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাত। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে এই ব্যাচ পরানো হয়। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাফল্য কামনা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৌবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে মাদকের বিস্তার রোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে 10ম বাংলাদেশ এবং 3য় সানসুদ জাম্বুরি 2019-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি দেশব্যাপী স্কাউট আন্দোলন জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও মানবতার প্রতি স্কাউটদের দায়িত্ববোধ সমন্বিত রাখতে হবে। স্কাউটরাই আধুনিক, প্রগতিশীল ও সৃষ্টিশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলেও জানান রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, সম্প্রতি চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ আগুনে উদ্ধার কাজ এবং দেশব্যাপী সড়ক নিরাপদ ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে বাংলাদেশ স্কাউটস উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, চিত্রশিল্পী মুর্তজা বশির, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক সহ 13 বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান 2019 সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদ বুদ্ধিজীবী মোজাম্মেল হায়দার চৌধুরী মরণোত্তর, শহীদ এটিএম জাফর আলম মরণোত্তর, আব্দুল খালেক মরণোত্তর, অধ্যাপক মোহাম্মদ খালেদ মরণোত্তর, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডক্টর কাজী মিসবাহুন নাহার, চিকিৎসার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর নুরুন নাহার ফাতেমা বেগম, সমাজসেবায় ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, গবেষণা প্রশিক্ষণে অধ্যাপক ডক্টর হাসিনা খান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পুরস্কার পাচ্ছে। আগামী 25শে মার্চ প্রধানমন্ত্রী এই পদক তুলে দিবেন।
সব প্রস্তুতির পরেও এনজিওগুলোর অসহযোগিতায় বর্ষার আগে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না। রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মিয়ানমার সেনাবাহিনীর বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে সহায়তা দেওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে বসবাস করছে কক্সবাজারের 30টি ক্যাম্পে। এতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি সহ সৃষ্টি হচ্ছে নানা সমস্যার। এই অবস্থায় রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাসানচরে প্রায় 10,000 একর জায়গায় আবাসনের কাজ করছে সরকার। প্রায় 1 লাখ রোহিঙ্গার বসবাসের জন্য নির্মাণ করা হয়েছে 1440টি টিন শেড পাকা ঘর। চরকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে নিরাপদে রাখতে নির্মাণ করা হয়েছে 14 কিলোমিটার বেড়ি বাঁধ ও 4 তলা বিশিষ্ট 120টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তবে সব প্রস্তুতির পরও এনজিওগুলোর অসহযোগিতার কারণে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি এখনো অনিশ্চিত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ভাসানচরের কাজটা শেষ করতে, এবং শেষ করলে পরে আমাদের বিশ্বাস এই বৃষ্টির আগে যদি 1 লক্ষ যায় তাহলে তারা যারা যাবে এরা শান্তিতে থাকবে। বহু এনজিও বলছে যে ওখানে তোমরা যেও স্থায়ীভাবে না, তাদের সেইখানে আমরা টেম্পোরারি যতদিন এখানে আছে তারা কিছু কাজকর্ম করুক। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি তদন্ত করতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আইসিসির প্রতিনিধি দল। মন্ত্রী বলছেন, বিচার নিশ্চিতে আইসিসিকে সহযোগিতা করবে বাংলাদেশ। ওআইসি আপনার একটা রেজলিউশন অ্যাডপ্ট করে মায়ানমারের পারসিকিউশন হয়েছে এর উপরে একটা আপনার আইসিসি ইনভেস্টিগেশন হবে। তারা ফ্যাক্ট ফাইন্ডিং করবেন আসলে কি হয়েছে, তখন কোর্ট একটা জাজমেন্ট দিলে পরে একটা প্রেসার ক্রিয়েট হবে। সরকার বলছে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মাছ ধরা সহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে কমবে নিরাপত্তা ঝুঁকি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে কোনো চুক্তি করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রোববার সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নিতে নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য সৌদি আরবের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। পবিত্র মক্কা মদিনার উপর কোনো ধরনের হুমকি মোকাবিলায় সৌদি আরবের অনুরোধের প্রেক্ষিতে সহযোগিতার হাত বাড়াতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সৌদি আরবে সৈন্য মোতায়েন সংক্রান্ত কোনো চুক্তি স্বাক্ষর করেনি, বরং বাংলাদেশ ও সৌদি আরবের মাঝে প্রতিরক্ষা বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় উল্লেখ আছে। 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন ভ্যাট আইন। প্রাথমিকভাবে 50,000 ইসিআর মেশিন নিয়ে কাজ শুরু হবে। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে একথা জানান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আগামী বাজেটে নতুনত্ব থাকবে বলেও জানান তিনি। বাজেটের কিছুটা নতুনত্ব থাকবে। বাজেটটি এমনভাবে করব যাতে করে এই দেশের সকল মানুষ সবার জন্য, যেহেতু এই বাজেট সবাই যেন বুঝতে পারে, টাকার অঙ্ক ঠিক থাকবে, রেভিনিউ জেনারেশন বেশি থাকবে, এক্সপেন্ডিচার আউটফ্লো বেশি থাকবে, প্রো গ্রোথ, প্রো ডেভেলপমেন্ট, প্রো ম্যানুফ্যাকচারিং, জব ক্রিয়েশনকে প্রাধান্য দেব, গ্রাম শহর হবে, সেই জন্য প্রত্যেকটা গ্রামের অবকাঠামো যা আছে আমরা সবই বিল্ড করব। 1 জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর হবে। আমরা অন্তত ভালোভাবে শুরু করব, তবে এটা 6 মাস 9 মাস 1 বছরের ভিতরে যে শতভাগ সারা দেশে কভার করতে পারবো এটা কিন্তু সম্ভব না। দেশের কোনো একটি গোষ্ঠীকে বঞ্চিত রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সার্বিক উন্নয়নের জন্য আদিবাসীদের আলাদা জাতিসত্তা এবং দলিতদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। রোববার সকালে বাংলাদেশের আদিবাসী ও দলিত জনগোষ্ঠী অধিকার ও সেবায় অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে যেখানে মূল কথা বলা হচ্ছে, কাউকে উন্নয়ন প্রক্রিয়া থেকে পিছনে রাখা যাবে না, সেখানেও বড় ধরনের ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি। এই কারণে আজকের প্রতিবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানে একদিক থেকে বলা হয়েছে সকল নাগরিকের সমান অধিকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, অন্যদিক থেকে কিন্তু তাদের যে আদিবাসী সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় তাদের কোনো সাংবিধানিক স্বীকৃতি আমরা দেখি না। এখন পর্যন্ত সেটি হয়নি, তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিত সেটি হয়নি।
গ্যাসের দাম বাড়ানো হলে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট। সোমবারের গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানিকে অযৌক্তিক দাবি করে উপস্থিত বক্তারা ভোক্তাদের স্বার্থে দাম কমানোর আহ্বান জানান। সমাবেশ থেকে শতভাগ মালিকানা নিশ্চিত করে দেশের স্থলভাগ ও সমুদ্রে গ্যাস উত্তোলনে জরুরিভাবে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। না পাইপলাইন রেগুলেট করতে চাই। গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই আমার এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজ বছরের পরিকল্পনার। এবার প্রবাসের খবর। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। প্যারিসে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। কমিউনিটিকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন গঠন করার প্রয়োজন উল্লেখ করে এক্ষেত্রে দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সালেহ আহমেদ চৌধুরী, টিএম রেজা ও মিজান চৌধুরী মিন্টু সহ অনেকেই। এ সময় প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও তার সমাধানে করণীয় সম্পর্কে তুলে ধরা হয়। পরিচিত মুন্নি খন্দকারকে আমি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সস, আচার। দেশি বিদেশি ব্র্যান্ডের নামে তা বিক্রি করা হয় বাজারে। রাজধানীর পুরান ঢাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এমন অনিয়ম ধরা পড়েছে। এদিকে মেয়াদ উত্তীর্ণ মাছ, মাংস হিমাগারে সংরক্ষণ করায় রাজধানীর কদমতলীতে দুটি প্রতিষ্ঠানকে 50 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নোংরা ঘিঞ্জি এই পরিবেশেই পুরান ঢাকার চাংখারপুলে তৈরি হচ্ছে মুখরোচক নানা ধরনের আচার। আম, জলপাই ড্রামে ভরে সংরক্ষণ করা হচ্ছে, যার ভিতরে রয়েছে ব্যাঙ, তেলাপোকা, টিকটিকি। আর সসের জন্য টমেটো ভর্তি ড্রামগুলো পোকায় ভরা, বের হচ্ছে দুর্গন্ধ, রয়েছে মধুও। পাশের একটি ভবনে এই সব পণ্যের বোতলের গায়ে দেশি বিদেশি কোম্পানির স্টিকার লাগানো হচ্ছে। জেলি, আচার, আপনার টেস্টি সস, আপনার ওয়াস্টারি সস, মানে কিকুমিন, অনেক ধরনের আইটেম আছে। আইটেম তো ওরা আমাদের যা বলে আমরা তা তৈরি করে দিই। অনুমোদনহীন খাবার তৈরি ও প্রতারণার দায়ে এই প্রতিষ্ঠানের মালিককে 6 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ক্ষতিকর প্রক্রিয়া তার খাদ্য দ্রব্য উৎপাদন করছেন এবং জনগণের সাথে প্রতারণা করছেন, এই দুইটি বিষয় আমরা আমল নিয়ে 2 ধারায় আমরা 6 লাখ টাকা জরিমানা করেছি এবং অনাদায় কারাদণ্ডের বিধান রয়েছে এখানে। এছাড়াও দুপুর 12টার দিকে রাজধানীর কদমতলী এলাকায় এসবি গ্রুপের কোল্ড স্টোরেজে অভিযান করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আমদানি নিষিদ্ধ মহিষের মাংস ও নষ্ট হয়ে যাওয়া কলিজা এবং বিভিন্ন রকমের মাছ সংরক্ষণের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জরিমানা করা হয় 50 লাখ টাকা। 600 মনের মতো মাছ এবং মাংস পাওয়া গিয়েছে, যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। হিমাগারে খাদ্যপণ্য রয়েছে, একই সাথে তারা কিন্তু আপনার পেস্টিসাইড প্যাকেজিং করতেছে। এইটা কোনোভাবেই করতে পারে না। এই জন্য এখানে পেস্টিসাইড ইউনিটটা রয়েছে, সেটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। ভেজাল খাবার ও পণ্য সংরক্ষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব ও খাদ্য অধিদপ্তর। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। বাসার ছাদ ও বেলকনিতে ফুলের বাগান করা হলে নাগরিকদের কর অবকাশ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম। রোববার বিকেলে গুলশানে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইউলো প্রায়োরিটি কিন্তু আমাদের আছে, আমাদের মশার প্রায়োরিটি আছে, আমাদের জলবদ্ধতার প্রায়োরিটি আছে। যত তাড়াতাড়ি পারি ঢাকা ওয়াসা যারা ডেভেলপমেন্টে কাজ করছে তাদেরকে নিয়ে একটা মিটিং করতে, সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করতে চাই। ডিএনসিসির জায়গা যদি কারো অবৈধ দখলে থাকে সেই জায়গা উদ্ধার করার জন্য যা কিছু লাগে আমি বলেছি সকল কাজ করার জন্য। ছাদে অথবা ব্যালকনিতে আপনারা ফুলের গাছ বা বাগান করবেন, যারা এগুলা করতে পারবে তাদের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া হবে। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর দায়ে সাময়িক বহিষ্কৃত 6 শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর থেকে রাত 9:30 পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এর আগে সকাল থেকে দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম ও তার সহযোগীরা বিভিন্ন সময় ছাত্রদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। সবশেষ গত শুক্রবার রাতে বিএমবি ব্যাচের 3 ছাত্রকে রুম থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে এক ছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে।
এই অবস্থায় অভিযুক্ত সায়েম সহ তার সহযোগীদের আজীবন বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় অভিযুক্ত 6 জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থায়ী বহিষ্কার করতে হলে একটু সময় লাগে। যেরকম আমাদের এখানে আছে হলো একটা তদন্ত কমিটি লাগবে, তদন্ত কমিটির রিপোর্ট সেখানে ডিসিপ্লিনারি বোর্ডে যাবে, সেখান থেকে এবার রিজেন বোর্ডে যাবে, তারপর সেখানে ডিসিশন হবে। এই প্রক্রিয়াগুলো করতে হলে আমাদের সময় দরকার আর কি। যশোরের বেনাপোলে 2 নারীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত 6 বখাটেকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, চিকিৎসার উদ্দেশ্যে সীমান্ত পার করে ভারতে নেয়ার কথা বলে 2 নারীকে আটকে রেখে গণধর্ষণ করে একদল দুর্বৃত্ত। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অভিযান চালিয়ে সোহেল, আরিফ, আব্দুল্লাহ, শিমুল, প্লাবন ও মোর্শেদ নামে 6 বখাটেকে আটক করে পুলিশ। নির্যাতিত 2 নারী পুলিশি হেফাজতে রয়েছে। কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় একাধিক সিন্ডিকেট গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটি, সংযোগ ও মিটার বাবদ চাঁদা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ লাইন সম্প্রসারণের কাজ স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে। তবে চাঁদাবাজির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কারো সম্পৃক্ততা নেই বলে দাবি স্থানীয় কর্তৃপক্ষের। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার সরকারি উদ্দেশ্য বাস্তবায়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ড 3টি প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামের উলিপুরের 130টি গ্রামে 1829 কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের কাজের মধ্যে গত 3 বছরে 112 গ্রামে 1040 কিলোমিটার লাইন নির্মাণ শেষ করেছে। অবশিষ্ট 18টি গ্রামে কাজ চলছে। এ অবস্থায় বজরা, থেতরাই ও হাতিয়া ইউনিয়নের পশ্চিম বজরা, কালপানি বজরা, হোকডাঙ্গা, হারুনেফরা, হাতিয়া ভবেশ ও মাঝিপাড়া সহ বিভিন্ন গ্রামে একাধিক সিন্ডিকেট প্রত্যেক গ্রাহকের কাছ থেকে সরবরাহ লাইনের খুঁটি, সংযোগ লাইন ও মিটার বাবদ চাঁদা আদায় করছে। পোল আনাকালীন খরচ অবস্থায় আমাদের কাছে 2000 টাকা নিছে। সংযোগ দেয় নাই, আমাদের মিটার বাবদ নিছে, মিটারও পায় নাই, সংযোগ এখনো পায়নি। 1066 লডের কাজ করতেছি 6 দিন 7 দিন থেকে জামাই শামসুলের প্রতিনিধি হিসেবে। এলাকার কিছু টাউট শ্রেণীর মানুষ এলাকার এই বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এবং এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে সংযোগ ও মিটারের জন্য প্রত্যেক গ্রাহকের কাছ থেকে 1500 টাকা করে নেয়ার কথা স্বীকার করলেন সিন্ডিকেটের এই সদস্য। ওয়ারিং এবং ওই বিষয়ে আমাদের 1500 টাকা দিয়েছে এবং ওয়ারিংটা শেষ হয়ে গেছে। মিটারের টাকাটা জমা দিলে এরা লাইনের সংযোগ পেয়ে যাবে। এদিকে চাঁদাবাজির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কেউ সম্পৃক্ত নন বলে দাবি করেন কর্মকর্তারা। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির কেউ ওখানে ইনভলভ নেই। স্থানীয় এলাকার লোকজন ওখানে কিছু টাকা তুলছে, আত্মসাৎ করার চেষ্টা করছে। কোনো অনিয়ম ঘটে থাকে এটা আমরা তাৎক্ষণিকভাবে আমরা খতিয়ে দেখি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধিভুক্ত এলাকায় প্রায় 5,62,000 পরিবারের মধ্যে এ পর্যন্ত প্রায় 3,20,000 পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি। ঝুঁকিপূর্ণ ভবন ও মাছ ওঠানামার জেটি না থাকায় লোকসানে পড়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পশ্চিম তীরে 1965-66 অর্থ বছরে স্থাপন করা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। জেলার অধিকাংশ জেলে, শ্রমিক, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কেন্দ্রে মাছ অবতরণ, ক্রয় বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় মাছ সরবরাহ সহ বিদেশে মৎস্য রপ্তানিতেও একমাত্র ভরসা এটি। কিন্তু গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। মাছ ওঠানামা করার জন্য আমাদের খুব সমস্যা হইতেছে। বিভিন্ন রকম এখানে বুট ভেড়ার জায়গা নেই, ছোট নৌকা করে মাছ নামাতে হয়। এখন আমাদের প্রচুর পরিমাণ টাকা খরচ বেশি হয়। ফলটনটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এক সাইডে অলরেডি পড়ে গেছে। এই অবস্থায় দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার। যেটির সমস্যা এটা দীর্ঘদিনের। যারা আমাদের শ্রমিকরা রয়েছে তারা মাছ ওঠানামার মধ্যে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, অনেক লেবার আহত হয়েছেন।
মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক দায়সারা জবাব দিয়ে জানালেন, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আরেকটা নতুন মৎস্য অবতরণ কেন্দ্র করার জন্য আমরা চিঠি উদ্যোগমন করছি এবং এ ব্যাপারে প্রধান কার্যালয় এটা নিয়ে কাজ করছে, হয়তো শীঘ্রই এটা হতে পারে। ফিশিং ট্রলার মালিক সমিতির দেয়া তথ্য মতে গত 5 বছর আগেও কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন ভিড় করত শতাধিক মাছ ভর্তি ট্রলার, কিন্তু এখন নানা সমস্যার কারণে তা নেমে দাঁড়িয়েছে 15 থেকে 20টিতে। সময় সংবাদ, কক্সবাজার। তুলনামূলক কম দামের কিছুটা পুরনো ফ্ল্যাটের চাহিদা থাকলেও অতিরিক্ত নিবন্ধন ফির কারণে সম্প্রসারিত হচ্ছে না আবাসন খাতের সেকেন্ডারি মার্কেট। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, ফ্ল্যাটের নিবন্ধন ফি কমিয়ে আনলে এই খাতের সুফল পাবে ক্রেতা বিক্রেতা উভয়ই। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, পুরনো ফ্ল্যাটের নিবন্ধন ফি কমিয়ে আনার বিষয়টি পর্যালোচনা করা হবে। হরিপদ সাহার রিপোর্ট। নিজস্ব একটি আবাসনের ব্যবস্থা করতে শহুরে নাগরিকরা ফ্ল্যাট কেনার চেষ্টা করেন। চকচকে নতুন একটি ফ্ল্যাট কিনতে গিয়ে স্বাদ ও সাধ্যের সমন্বয় করতে না পেরে অনেকেই কিছুটা পুরনো ফ্ল্যাটও কিনে থাকেন। আর এ ধরনের ফ্ল্যাটের চাহিদা বাজারে নেহায়েত কম নয় বলে জানালেন আবাসন খাতের এক অনলাইন মার্কেট প্লেসের এই কর্মকর্তা। সেকেন্ডারিটা অবভিয়াসলি আপনি কমে পাবেন, 20%-এর মতো কম হয়। লোনের মাধ্যমে ইমিডিয়েটলি ওরা বুঝে নিতে চাচ্ছে। অনেকগুলো ডিফারেন্সের কারণে বেসিক্যালি সেকেন্ডারি অনেকেই প্রেফার করছে। লাস্ট 2 বছরের মধ্যে আমরা অ্যাবাউট 20,000 থেকে 21,000-এর মতো ডেটা পেয়েছি যারা কাস্টমাররা প্রপার্টি কিনতে আগ্রহী এবং সেকেন্ডারি কিনতে আগ্রহী। মধ্যবিত্তের আগ্রহ বাড়লেও আয়তন ভেদে পুরনো ফ্ল্যাটের নিবন্ধন ফিও নতুনের মতোই 12 থেকে 14.5% পর্যন্ত গুনতে হয়। এ ধরনের নীতি আবাসন খাত সম্প্রসারণের পথে বাধা বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পুরাতন গাড়ির মালিকানা বদলে যেমন নামমাত্র ফি পরিশোধ করতে হয়, একই ব্যবস্থা থাকা উচিত আবাসনেও। নতুন ফ্ল্যাট অবস্থায় একবার কিন্তু সে সকল রেজিস্ট্রেশন কস্ট দিয়েছে, ফলে আবার যদি সেকেন্ড টাইম যদি আবার রেজিস্ট্রেশন কস্ট যদি দিতে হয়, এটা অযুক্তি। ফলে আমরা এটা বলেছি একটা নমিনাল চার্জ দিয়ে ট্রান্সফার করার ব্যবস্থা করা, তাতে মানুষ যারা পুরনো ফ্ল্যাটে আছে তারা নতুন ফ্ল্যাট কিনবে, আর যারা প্রথমবার কিনতে চাচ্ছে, মফস্বল থেকে আসতে চাচ্ছে, তারা এখানে ফ্ল্যাট কিনতে পারবে, পুরনো ফ্ল্যাটগুলো কিনতে পারবে। পুরনোর পাশাপাশি নতুন ফ্ল্যাটের নিবন্ধনে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে ক্রেতাদের প্রায় দ্বিগুণ অর্থ গুনতে হয়। নিবন্ধনের খরচ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে নামিয়ে আনতে রিহ্যাবের একটি লিখিত প্রস্তাব এখন জাতীয় রাজস্ব বোর্ডে। তারা চাচ্ছেন যে একটা 5 বছরের পুরনো ফ্ল্যাট বিক্রি করলে 5 বছর পরে যে দামটা হয় এরকম একটা ডিপ্রিসিয়েশন অ্যালাউ করা, তো 2 বছর পরে 2 বছরে অ্যালাউ করা। সেই আবেদন তারা করেছেন, আবেদনটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, এটা এখনো পর্যালোচনা করা হচ্ছে। রিহ্যাবের তথ্য মতে শুধুমাত্র অতিরিক্ত ফির কারণে অনেক ফ্ল্যাটই বিক্রির পরও থেকে যাচ্ছে অনিবন্ধিত। এতে তৈরি হচ্ছে ভবিষ্যতে নানা ধরনের আইনি জটিলতার ঝুঁকি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দিন দিন ভূমিকম্প প্রবণ হয়ে পড়ছে বাংলাদেশ, তবে সেই অনুযায়ী নেই প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে দেশের 60% ভবনই ঝুঁকিপূর্ণ। এমন প্রেক্ষাপটেই পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। ছোট ছোট ভূমিকম্পকে বড় দুর্যোগের পূর্বাভাসে আখ্যায়িত করে বিশেষজ্ঞরা বলছেন, এখন প্রস্তুতি জরুরি। পুরনো ভবন সংস্কার করার পাশাপাশি বুয়েটের স্থপতিরা বলছেন, নতুন ভবন নির্মাণে জাপানের ভবন নির্মাণের কৌশল বিবেচনায় নেওয়া যেতে পারে। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত 2-3 বছর ধরে প্রায় দেশের বিভিন্ন জায়গায় 4 থেকে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে ভূতাত্ত্বিকভাবেই এই অঞ্চল এখন ভূমিকম্প ঝুঁকিতে আছে। তবে এতে আতঙ্কিত না হয়ে ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের এখানে টেকটনিক প্লেট আছে এবং সেখানে মাঝে মাঝে সংঘর্ষ হয়। পুরো বাংলাদেশই কিন্তু আসলে আর্থকুইক ঝুঁকির মধ্যে আছে। আমাদের এখানে একমাত্রই করণীয় যে আমাদের প্রিপেয়ার থাকা। বুয়েট বলছে, প্রস্তুতি হিসেবে প্রথমেই পুরানো ভবনগুলো ভূমিকম্প সহনীয় করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মাটির গুণাগুণ যাচাই করে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশি রড ব্যবহার সহ ভূমিকম্প সহনীয় করা অন্যান্য ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশেষ করে পিলারে রডের শেষ ও শুরুর অংশে এবং বিমের পুরো অংশে বেশি করে রড দিলে ভূমিকম্পের সময় ভবনগুলো মচকাবে কিন্তু ভেঙে পড়বে না। উদাহরণ হিসেবে তারা জাপানের ভবন নির্মাণ প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। বাঁশ হচ্ছে কি মচকায়, কিন্তু ভাঙা খুব কঠিন। ঠিক ভবনকে এমনভাবে নির্মাণ করতে হবে যে ভবনের কলামগুলার মধ্যে রড এমনভাবে প্রোভাইড করতে হয় যে সে দুলে কিন্তু সেটা ভেঙে পড়বে না। পার স্কোয়ার ফিট 50 টাকা থেকে 60 টাকা খরচ করলে আমাদের কিন্তু ভবনটা ওই ডাক্টিলিটিটা পেয়ে যাবে। ঢাকার মিরপুর থেকে শুরু করে পুরান ঢাকা পর্যন্ত যে মাঝখানে করিডোরটা চলে গেছে, এখানে মাটি অপেক্ষাকৃত ভালো, কিন্তু আমরা আশেপাশে যেগুলো আছে এই জায়গাগুলো বেশিরভাগ কিন্তু বালু দিয়ে ড্রেজ ফিল দিয়ে ভরাট করা। এগুলায় যদি আর্থকুয়েকের ঝাঁকুনিটা আসে তখন দেখা যাবে এটা ঠিক লিকুইফ্যাকশনের মতনই
বসে যাবে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করারও পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ভূমিকম্প সেটার ক্ষয়ক্ষতি, সেটার ঝুঁকি নির্ভর করে সেখানকার আবাসন ব্যবস্থা কিরকম, সেখানকার রাস্তাঘাটগুলি কিরকম। যে স্থাপনাগুলিকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি সেই স্থাপনাগুলিকে কিছু কিছু রিট্রোফিটিং বলে এটাকে, সেটা করে কিছু কিছুগুলিকে ঘুরিয়েই দেয়। বিল্ডিং কোড যারা অনুসরণ না করেছে সেগুলিকেও কিন্তু চিহ্নিত করা উচিত। শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রায় 3 দশক পর ডাকসু নির্বাচনের ভোট সোমবার, সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের সময় বাড়ানোর দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও। ৭৮টি উপজেলায় ঢিমে তালে ভোট গ্রহণ, গণনার পর চলছে ফল ঘোষণা। বিক্ষিপ্ত ঘটনায় ২৮ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘন, মন্তব্য ফখরুলের। বিভ্রান্ত না করার আহ্বান সরকারের। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সস আচার, বিক্রি হয় দেশি বিদেশি ব্র্যান্ডের নামে। হিমাগারে অভিযানে মিলল পচা মাছ ও মাংস। এবং ইথিওপিয়া থেকে কেনিয়া যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে ৩৩ দেশের ১৫৭ আরোহীর মৃত্যু, নিহতদের ৪ জন ভারতীয় নাগরিক। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।